আপনার কি যমজ ভাই আছে? আকাশ বিরক্ত চোখে তাকায় মেয়েটাকে। তার মাঝে মাঝে পাগল মনে হলে একটু পর আবার ভালো মনে হয়, কিন্তু এবার আসলেই পাগল মনে হচ্ছে। এই মাঝরাতে কোথা থেকে তার যমজ ভাইকে টেনে আনছে কে জানে। আকাশ কটমট চোখে চেয়ে বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। সন্ধ্যা তার হাতের ফোন বাড়িয়ে দিয়ে বলে। ফোনের ওপাশে অবিকল আপনার মতো করে একজন কথা বলছে আমার সাথে। আকাশ ডান হাত উঠিয়ে সন্ধ্যার গালে থাপ্পড় দেওয়ার ভঙ্গি করে রেগে বলে। আর একটা উল্টোপাল্টা কথা বললে কানের গোড়ায় লাগাবো। সন্ধ্যা ভয় পেয়ে মুখ ডান দিকে সামান্য হেলে নেয়। আকাশ খেয়াল করে হাত নামিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে জিজ্ঞাসা করে। সন্ধ্যা জবাব দেয়, জানি না। আকাশ দাঁত কিরমির করে বলে। জানো না মানে? সন্ধ্যা বিরক্তি নিয়ে বলে, জানি না মানে জানি না। এমনিতেও আপনি যে আমার আম্মার ছেলে এটাই আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলুন তো আপনি কে? আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করলো। ইচ্ছে করছে এক ঘুষিতেই মেয়ের নাক ফাটাতে। সন্ধ্যা আকাশকে রাখতে দেখে ঢোক গেল। ফোনের ওপাশের লোকটা যদি আকাশ হয়েও থাকে তাহলে সে তার সামনে না এসে ফোনে বসে থাকে। সে আগের আকাশের মতো করে কেন ডাকবে? সে হিসেব মিলাতে পারল না, কিন্তু তার সামনে দাঁড়ানো আকাশের হিসাব তো মিলেছে। আকাশের এই হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে শুরু করে আসমানি নোমানা থেকে শোনা প্রতিটা কথার ভিত্তিতে এটাই তো সেই আকাশ। সন্ধ্যা নিজেকে শান্ত করে বলে, আমি সত্যি বলছি, ফোনের ওপাশে আপনার কণ্ঠের মতো করে কথা বলছে কেউ একজন। বিশ্বাস না হলে দেখুন আপনি। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে খপ করে ফোনটা নেয়। যদি এর কথা সত্যি না হয় তবে এই মেয়েকে আজ সে থাপড়ে পাগল থেকে সুস্থ বানাবে। ডায়াল কলের প্রথম নম্বরে কল করে ফোন লাউডে দেয়। ওপাশ থেকে অরুণ বলে ওঠে। হ্যালো সন্ধ্যা। অরুণের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। আকাশ কটমট চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আকাশের হাত থেকে ফোন এক প্রকার ছিনিয়ে নিয়ে নাম্বার চেক করে। না, এটাই তো সেই নাম্বার। অরুণ এই নাম্বার কোথায় পেল? সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে। অরুণ ভাইয়া এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে একজন অবিকল আকাশের কণ্ঠে কথা বলেছে। কে সে অরুণ ভাইয়া? অরুণ থমথমে মুখে বলে। আমি সরি, আমার ফোন থেকে। বাকিটুকু বলার আগে কেউ একজন অরুণের হাত থেকে ফোন কেড়ে নিয়ে আবারও আকাশের কণ্ঠেটাকে। এই শোনা বউ। সন্ধ্যা কেঁপে উঠল। আবারও আকাশের কণ্ঠে সেই ডাক শুনতে পেয়ে তার মাথা আবারও ভনভন করতে থাকে। তাকায় তার সামনে দাঁড়ানো আকাশের দিকে। আকাশ স্বাভাবিক, তার মুখাভাবে অবাক হওয়ার বিন্দুমাত্র ছাপ নেই। সন্ধ্যা কিছু বলার আগে আকাশ সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে হুঙ্কার ছেড়ে বলে। এক তোর ভিজ টেনে ছেড়ে ফেলবো আমি। ওপাশে জেডির মুখ থমথমে হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে। এত রাতে আকাশ সন্ধ্যা একসাথে কেন বুঝলো না। তাকায় অরুণের দিকে, যে তার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে চেয়ে আছে। জেডি গলা ঝেড়ে নিজ ফর্মে ফিরে বলে। এভি, তুই কোথায়? আকাশ রাগে ফোঁসফোঁস করতে করতে বলে। জাহান্নামে। জেডি বা হাতে কপালের ঘাম মুছল। আকাশ তার কণ্ঠ নকল করে কথা বলার ব্যাপারটা ভীষণ অপছন্দ করে, তাও আবার সেখানে যদি মেয়ে রিলেটেড থাকে। ভার্সিটিতে এই নিয়ে তুলকালাম বেঁধেছিল একবার, কিন্তু সে কি করে জানবে ওই মেয়ের পাশে আকাশ আছে? জেডি নিজেকে সামলে হেসে বলে। আমি বুঝেছি তুই দুনিয়ার কোনো এক অগ্নিকুণ্ডের উপরে বসে আছিস। তোর নিচে জ্বলছে, সেগুলোই উপর দিয়ে ধোঁয়া স্বরূপ বের হচ্ছে, আর তোর ধোঁয়ায় আমি ঘেমে নেমে একাকার হয়ে যাচ্ছি ভাইজান। আকাশ রাগান্বিত স্বরে বলে। আর একবার আমার কণ্ঠ নিয়ে ফাজলিমি করলে তোকে জবাই করে ফেলবো। কথাটা বলে আকাশ রেখে সন্ধ্যার ফোন সর্বশক্তি দিয়ে আছাড় মারে। সন্ধ্যা ভাবনায় মুশগুল। ফোনের পাশে অরুণের পর যে কথা বলল তাকে আকাশ জ্যাক বলে ডাকলো, আর সেই লোকটাই আকাশের কণ্ঠ নকল করে তার সাথে এভাবে কথা বলছিল। আকাশের কথার ধরনে তো তাই মনে হলো, কিন্তু ওই লোকটা একদম হুবহু আকাশের কণ্ঠ কিভাবে নকল করলো? আর তাকে সেই সোনা বউ ডাক। ভাবনার মাঝেই আকাশকে তার ফোন আছাড় মারতে দেখে সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। দ্রুত এগিয়ে যায় তার ফোনের দিকে। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই ফোন আর নেওয়া যাবে না। সন্ধ্যা আকাশকে কিছু বলার আগে দেখলো আকাশ হনহন করে বেরিয়ে গেল এই রুম থেকে। সন্ধ্যা পিছু পিছু গিয়ে রেগে বলে। আপনি আমার ফোন কেন ভাঙলেন? এমনিতেই আকাশ রেগে বোম হয়ে আছে, এর মধ্যে সন্ধ্যার কথাটুকু হজম হলো না। উল্টো ঘুরে বড় বড় পায়ে এগিয়ে এসে সন্ধ্যার হাত পেছন থেকে মুচড়ে ধরে রাগান্বিত স্বরে বলে। শুধু ফোন নয়, তোকেও ভাঙবো বেয়াদব মেয়ে। হাতে ব্যথা পেয়ে সন্ধ্যা মৃদু চেঁচিয়ে উঠে তাকায় আকাশের দিকে। সন্ধ্যার ব্যথাতুর মুখ চোখে পড়লে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত আলগা করে দেয়। শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। আকাশের হাত ঢিলে বুঝতে পেরে সন্ধ্যা দু হাতে আকাশকে গায়ের জোরে ধাক্কা দেয়। আকাশ দুপা পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে। আরেকবার গায়ের জোর দেখাতে আসলে আপনার বুদ্ধির জোরে আপনাকে সত্যি সত্যি চটিপেটা করে ছাড়বো বলে রাখলাম। বেয়াদব লোক কোথাকার।
কথাটা বলে সন্ধ্যা দ্রুত ঘরের ভেতর গিয়ে দরজা আটকে দেয়। আকাশ হতভম্ব হয়ে চেয়ে আছে। এতক্ষণ ঠিক কী হলো এটুকু বুঝতেই তার অনেকটা সময় লেগে গেল। আবার তাকে পায়ের জুতো দিয়ে পেটাতে চাইল, তারপর তাকে আবার বেয়াদব বলল। ঠিক কী পরিমাণ সাহস দেখালো মেয়েটা! তাকে বিন্দুমাত্র ভয় পায় না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে বন্ধ দরজার দিকে তাকায়। একবার তোকে আঘাত করে শিখি নেই, এরপর যদি তোকে টুকরো টুকরো না করেছি তাহলে আমার নামও। পেছন থেকে আসমানি নওয়ান বলে। অ্যাবি নয়, মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। আসমানি নওয়ান আবারও বলেন। জান্নাতকে কিছু করতে পারো আর না পারো, কিন্তু তোমার এভি নামটা কেটে দিও। তোমার নামের এই ফর্মটা আমার পছন্দ নয়। আকাশ বিরক্ত হলো মায়ের কথায়, রেগে বলে। তোমার ওই পাতানো মেয়েকে আমি ছাড়বো না। আচ্ছা, ধরে রেখো, আমিও এটাই চাই। মায়ের হেয়ালিপনায় আকাশ থতমত খেয়ে তাকায়। মাকেও আজকাল বড্ড বিরক্ত লাগছে। আসমানি নওয়ান বোধহয় একটু হাসলেন, বলেন। ও আমার পাতানো মেয়ে নয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে। তাহলে কি তোমার নিজের মেয়ে? হয়তো লুকিয়ে রেখেছিলে। এমন হলে তো ও সম্পর্কে আমার বোন হয়ে গেল। বোনকে আমার বউয়ের অপবাদ দেও কিভাবে মা? তোমার কি রুচির দুর্ভিক্ষে চলছে? আসমানি নওয়ান রেগে থমকে ওঠেন। আকাশ, আকাশ ফোঁস করে শ্বাস ফেলে। আসমানি নওয়ান চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করেন। এরপর আকাশের দিকে চেয়ে বলে। তোমাকে এসব কে বলেছে আকাশ? ক্লিয়ার করবে প্লিজ। আকাশ রাগান্বিত স্বরে বলে। যেই বলুক, সে সত্যিটাই বলেছে। নিজের চোখে দেখেছি সব, অথচ তুমি একের পর এক মিথ্যা বলছো। থেমে যাও মা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো এর ফল ভালো হবে না। কথাগুলো বলে আকাশ আর দাঁড়ালো না। আসমানি নওয়ান চিন্তিত মুখে চেয়ে দেখলেন কেবল আকাশকে। আকাশকে কেউ কিছু বললে মুখের কথা সে বিশ্বাস করে নেওয়ার মতো মানুষ নয়। তাহলে আকাশকে কি এমন করে অপরপক্ষের লোক আকাশকে বিশ্বাস করিয়েছে? তারা যা বলছে সব মিথ্যে। অরুণ একটা ফাঁকা রাস্তার পাশে বসে আছে। তার সামনে জেডি দাঁড়ানো, যে এপাশ ওপাশ হাঁটছে। অরুণ এখানে সন্ধ্যার পর থেকেই বসে আছে। সে মেন্টালি ভীষণ ডিস্টার্ব ছিল, তাই একা একা ভাবছিল অনেক কিছু। কিছুক্ষণ আগে এখানে জেডি আসে। জেডির স্বভাব যেমন, যেচে পড়ে কথা বলছিল অরুণের সাথে। অরুণও টুকটাক কথা বলছিল। টপিক আকাশ ছিল। অরুণের শক্ত দৃষ্টি জেডির দিকে। একে সন্ধ্যার ব্যাপারে বলাই ভুল হয়েছে। আকাশ তো বিশ্বাস করেন না, ভাবলো জেডি হয়তো বিশ্বাস করবে। এজন্য আকাশের ব্যাপারে টুকটাক অনেক কথা বলেছে। হাইলাইট করেছে সন্ধ্যার ব্যাপারটা। আকাশ সন্ধ্যাকে সোনা বউ বলে ডাকতো, অনেক ভালোবাসতো। এসব শুনে জেডি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। মানুষ জোক শুনে এত হাসে না। জেডি আকাশকে নিয়ে বলা কথাগুলো শুনে যত হাসছিল। চুপচাপ হজম করছিল জেডির অসহ্যকর হাহাহিহি। এরপর হঠাৎই সন্ধ্যার নাম্বার থেকে কল আসলে জেডি ফোনের স্ক্রিনে সন্ধ্যার নাম দেখে তার ফোন কেড়ে নেয়। অরুণের নিষেধ হাওয়ায় উড়িয়ে দিয়ে জেডি কল রিসিভ করে সন্ধ্যার সাথে ফাজলামো করলো। একে তো সন্ধ্যা আকাশের জন্য এতগুলো দিন যাবৎ কত দুঃখ পেয়ে এসেছে। এরপর হঠাৎ আকাশের দেখা পেয়ে তার জীবনে সুখের বদলে আরও দুঃখ এসে হাজির হয়েছে এক ভিন্নরূপী আকাশকে পেয়ে। আর সে এই মেয়েটার সাথে এই জানোয়ারটা ফাজদামি করলো বসে বসে। অরুণের মনে হলো এই জেডিকে যদি সত্যি খুন করতে পারত তবে শান্তি পেত। জেডি অরুণের সামনে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে বলে। ওই মেয়েটা এভির বাড়ি থাকে? সিরিয়াসলি? অরুণ কটমট চোখে চেয়ে বলে। না, তোর মাথার উপর থাকে। আয়নার সামনে গিয়ে দেখ। সন্ধ্যা তোর মাথার উপর বসে বসে কাঁদছে, আর তোর চুলগুলো রুমাল ভেবে ওতে নাক মুছছে। জেডি রেগে তাকায়, কিছু একটা ভেবে হাসলো। এরপর ঘুরে গিয়ে পেছন থেকে দুদিকে পা দিয়ে অরুণের মাথার উপর বসে, যেন কোনো টুলের উপর বসেছে। অরুণ চেঁচিয়ে ওঠে। জেডি সামান্য ঝুঁকে অরুণের জ্যাকেটের কলার দুহাতে চেপে ধরে অরুণের মুখ সোজা তার মুখে এনে বাঁকা হেসে বলে। 2 মিনিট অপেক্ষা কর ডিয়ার, তোকে আমি মারাত্মক সুগন্ধি উপহার দিতে যাচ্ছি। এটা যে সে সুগন্ধি নয়, এই সুগন্ধি আমার পেট থেকে একেবারে পায়ুপথ দিয়ে বের হবে। অরুণ নড়াচড়া করলেও সুবিধা করতে পারে না, রাগে ফোঁস করছে। ডান হাত তুলে জেডির দু পায়ের মাঝে হাত দিলে জেডি দ্রুত সরে যায় অরুণের মাথার উপর থেকে। অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়, জেডির দিকে তাকিয়ে হেসে বলে। একটুর জন্য ভাবতে পারলাম না, তবে কোয়ালিটি ভালোই মনে হলো। জেডি কটমট চোখে তাকায়, এগিয়ে এসে বলে। তোর যা আমারও তাই, নাকি তুই হারবাল খেয়ে ভাব নিচ্ছিস? শেষ কথাটা জেডি বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে। অরুণ থতমত খেয়ে তাকায়, রেগে বলে। আমাকে তোর অসুস্থ লাগে? জেডি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। একদম না, তবে কথাটা বলেই হুট করে ডান হাত অরুণের দিকে নিলে অরুণ দ্রুত তার দু হাতে গোপন জায়গা চেপে ধরে। জেডি হাসে বলে। মনে হচ্ছে তোর চাপাচাপির অভ্যেস ভালোই। ভালো ভালো, চালিয়ে যা, তোকে ভাইরাল করার দায়িত্ব আমার।
কথাটা বলে বাঁ হাত উঠিয়ে তার ফোন অরুণের দিকে ধরে। অরুণ দেখলো সে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই পিক জেডি তুলেছে। অসহ্যকর অনুভূতি নিয়ে সে জেডির দিকে তাকালো। জেডি ফোন পকেটে রেখে উল্টো দিকে যেতে যেতে শব্দ করে হাসে। অরুণ রেগে বলে, ওই পিক যদি কিছু করেছিস তোর খবর আছে যেটি। জেডি ঘাড় বাঁকে অরুণের দিকে চেয়ে হাসতে হাসতে বলে, খবর তো তোর হবে ডিয়ার, সুস্না কিন্তু অনামিকা। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি এই পিক ওই ছেমরির কাছে গেলে তার গলায় দড়ি দিয়ে মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। অরুণ দৌড় দেয় জেডির দিকে। জেডিও দৌড়ালো। হাসছে সে। কয়েক সেকেন্ডের মাথায় জেডির মুখ মলিন হয়। স্মৃতির পাতার কিছু দৃশ্য ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য তার মনে হলো বছর আগে সে ভার্সিটি লাইফে ফিরে গিয়েছে, যেখানে সে আর অরুণ সারাদিন একজন আরেকজনের পিছে লাগতো। আর আকাশ তাদের দুজনের বিচার করতো একদম হেডমাস্টারের মতো। সেসব দিন হারিয়ে গেছে সেই কবে। জেডি অন্ধকার আকাশ পানে তাকে দীর্ঘশ্বাস ফেলে শব্দ করে বলে, বেইমানি কিন্তু বন্ধুরাই করে, তাই না অরুণ? জেডির কণ্ঠে বড্ড আক্ষেপ মেশানো। পিছনে দৌড়ে আসা অরুণের কানে আসে জেডির কথা। মুখে ফুটে ওঠে মলিনতার ছাপ। পায়ের গতি কমে আসে, তবে থামে না। তার মনে হলো জেডিকে কি সরি বলা উচিত। আবার আরেক মন তীব্র প্রতিবাদ করে বলে উঠল, কখনোই না। নিস্তব্ধ রাত। সময় তখন প্রায় 2টা। শীতের রাত। চারিদিকে কুয়াশায় ভরপুর। কয়েক সেন্টিমিটারের দূরত্ব কি আছে তা দেখা মুশকিল। সৌম্য ইরাকে নিয়ে ফাঁকা রাস্তায় হাঁটছে। মিটিমিটি ঠান্ডা বাতাস প্রতিনিয়ত ছুঁয়ে দেয় দুজনকে। ইরা সৌম্যর সাথে লেপ্টে হাঁটছে। ভীষণ শীত করছে। থেকে থেকে কেঁপে উঠছে। সৌম্য দাঁড়ায়, সাথে ইরাও দাঁড়ায়। তাকায় সৌম্যর দিকে। সৌম্যর দৃষ্টি ইরাতে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঠান্ডায়। সৌম্যর ভীষণ খারাপ লাগলো। সে একা হলে শীতের কাপড় ছাড়াও বাইরে রাত কাটিয়ে দিতে পারতো, কিন্তু সাথে তার বউ আছে। এখন সে কি করবে? এত রাত হওয়া এই ঠিকঠাক কোনো ব্যবস্থাও করতে পারছে না। একবার ভাবলো ইরাকে নিয়ে ওই বাড়ি থেকে এত রাতে বেরোনো উচিত হয়নি, কিন্তু আবার আরেক মন বলে এ কি করে সম্ভব? যেখানে রিহানের মা বলতে গেলে তাদের ঘাট ধরে বের করে দেয়নি, সেখানে সে কি করে থাকতো? সৌম্যকে চুপ দেখে ইরা সৌম্যকে ঝাঁকিয়ে ডাকে, সৌম্য। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে জ্যাকেটের চেন খুললো। ইরা কিছু বলার আগে সৌম্য ইরাকে টেনে তার জ্যাকেটের ভিতর ঢুকিয়ে নেয়। ইরা শুকনো শরীরটা। ইরা মাথা উঁচু করে তাকায়, বলে, কি করছো? সৌম্য ইরার দিকে চেয়ে জ্যাকেটের চেন লাগালো। মেয়েটা রোগা পাতলা হওয়ায় সুন্দর মতো এঁটে গিয়েছে সৌম্য জ্যাকেটের ভিতর। এটা দেখে সৌম্য একটু হাসলো। ডান হাতে 2 আঙ্গুলের সাহায্যে ইরার নাক টেনে বলে, দেখতে বাচ্চা লাগে। ইরা মুখ ফুলিয়ে বলে, আমি মেয়ে না, মেয়েরা দেখতে ছোটখাটি হয়। সৌম্য আরেকটু হেসে বলে, সেটাই তো বললাম, তোমাকে এভাবেই ভালো লাগে আমার। ইরার মুখে হাসি ফুটলো। তাদের থেকে কয়েক হাত দূরত্বে ল্যাম্পোস্ট, যার আবছা আলো এদিকটায় আসছে। সৌম্য 2 হাতে ইরাকে জড়িয়ে নেয়। সামান্য ঝুঁকে ইরার বাম গালের সাথে তার ডান গাল ঠেকিয়ে দেখলো ইরার গাল বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সৌম্য মাথা সোজা করে ইরার দিকে তাকায়। ইরাও তাকায়। সৌম্য অসহায় কণ্ঠে বলে, সরি। ইরা ভ্রুকুচকে বলে, কেন? সৌম্য কিছু বলল না। ইরার কপালে চুমু আঁকে, এরপর গালে চুমু আঁকে, এর 2 গালে চুমু আঁকে, ধীরে ধীরে সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। ইরা চোখ বুঝেন। এক সময় সৌম্য ইরার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, শীত কমেছে ইরাবতী? ইরা জ্যাকেটের ভেতর দিয়ে সৌম্যকে শক্ত করে ধরে রেখেছে। সৌম্যর কথা দ্বারা কি বুঝলো কে জানে। ইরা হেসে ফেলল। চোখ বুজে রেখেই বলে, না তো। সৌম্য হাসলো। জ্যাকেটের উপর দিয়ে 2 হাতে ইরাকে আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের সাথে। সময় ব্যয় না করে চোখের পলকে ইরা ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালায়। ইরা বোধহয় অপেক্ষায় ছিল। চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল মেয়েটার। কনকনে শীত, অন্ধকার রাত, মাথার উপর কুয়াশা। রাস্তার একপাশে 2 যুগল নিশ্চিন্ত দাঁড়িয়ে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত। ছেলেটার কত প্রচেষ্টা তার ভালোবাসাকে শীতের ঠান্ডা থেকে বাঁচিয়ে নেওয়ার। প্রায় 5 মিনিট পর একজন আধবয়স্ক লোক রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। হাতে টর্চ, যা সামনের দিকে তাক করে ধরলে মনে হলো কোনো ছেলে উল্টো হয়ে দাঁড়িয়েছে। লোকটা গলা উঁচিয়ে বলে, কে ওখানে? কথাটা সৌম্যর কানে না আসলেও সজাগ ইরার কানে এসেছে। ইরা সরে আসতে চাইলে পারল না। জ্যাকেটের ভেতর দিয়ে বা হাত উঠিয়ে সৌম্যর গালে হাত রেখে সৌম্যকে ঠেলে সরিয়ে দেয়। সৌম্যর কপালে বিরক্তির ভাঁজ পড়ে। তাকায় ইরার দিকে। ইরা ঢোক গিলে বলে, মানুষ। সৌম্য আশেপাশে তাকায়। ডান দিকে ফিরলে মুখের সামনে টর্চের আলো এসে পড়লে সৌম্য চোখ বুজে নেয়। লোকটা বোধহয় বুঝলো। সে টর্চের আলো সরিয়ে নেয়। জ্যাকেটের চেন খুলে দাও। সৌম্য তাকালো ইরার দিকে, কিছু বলল না। আর না তো জ্যাকেটের চেন খুললো। উল্টো বা হাতে জ্যাকেটের চেন আরো উপর দিকে উঠিয়ে নেয়। ইরা সৌম্যর বুক সমান, তার মাথা পর্যন্ত ঢেকে যাচ্ছে। ইরা দ্রুত বলে, কি করছো? সৌম্য উত্তর দেয়। চুপ থাকো, আমি কথা বলছি। ততক্ষণে লোকটা সৌম্যর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সৌম্য ডান দিকে ফিরে নিজে থেকে লোকটাকে সালাম দেয়। লোকটা ভ্রুকুচকে তাকায়। কারোর সাথে কথা বললে দিক ফেরাতে হয়। ছেলেটা কি জানে না? লোকটা সালামের উত্তর নেয়। সৌম্য থেকে কিছুটা পিছিয়ে এসে। তার উপর অন্ধকার, শীতের কুয়াশা। সব মিলিয়ে সে এখনো ভাবছে সৌম্য এখানে একাই। সৌম্য লোকটাকে জিজ্ঞাসা করে,
এখানে আশেপাশে কি এরকম কোনো জায়গা বা হোস্টেল হবে শুধু আজ রাত থাকার জন্য? লোকটা সন্দেহের দৃষ্টিতে সৌম্যর দিকে তাকায়। রাত বিরেতে এমন এক ছেলে এক রাত থাকার জন্য হোটেল খুঁজছে, ব্যাপারটা সে স্বাভাবিক চোখে দেখলো না, তবে উত্তর করলো, আছে, সামনে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। সারা রাত সার্ভিস দেয়। কিন্তু তুমি? সৌম্য মাঝখান থেকে বলে, আমার ওয়াইফকে নিয়ে থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। কথাটা বলতে বলতে সৌম্য তার জ্যাকেটে চেন খুলে ইরাকে বের করে ভিতর থেকে, এরপর সে জ্যাকেটে চেন লাগিয়ে নেয়। লোকটা চোখ বড় বড় করে চেয়ে আছে। এবার তো আরো সন্দেহ হচ্ছে, এরা ভালো মানুষ তো। সৌম্য ইরার দিকে তাকালে দেখলো ইরার চোখে ঘুম উপচে পড়ছে। ক্লান্তিতে মেয়েটা যে নুইয়ে পড়েছে সৌম্য বোধহয় খুব করে অনুভব করলো। গতকাল থেকে ঘুম নেই ঠিক করে ইরাকে কোলে তুলে নিল সৌম্য। ইরা থতমত খেয়ে যায় সৌম্যর কাণ্ডে। দ্রুত লোকটার দিকে তাকায়। ভদ্রলোকের দৃষ্টি দেখে বোধহয় কিছু বুঝলো মেয়েটা। সৌম্য লোকটাকে পাস করতে করতে আবারও বলল, আপনাকে আবারও ধন্যবাদ। লোকটা চুপচাপ শুধু দেখে গেল। মনে মনে বড্ড বিরক্ত হলো। আজকাল ছেলে মেয়েদের কত রঙ্গ দেখতে হবে কে জানে। তারপর সে এগিয়ে যায় বাড়ির দিকে। সৌম্য 5 মিনিটের মতো হাঁটার পর ইরা সৌম্যর দিকে তাকিয়ে বলে, লোকটা আমাদের বিশ্বাস করছে না সৌম্য। সৌম্যর ছোট্ট উত্তর, করতে দাও। তোমার খারাপ লাগছে না? না তো। কেন? যেখানে আমার ইরা পাখি আমাকে বিশ্বাস করে সেখানে বাইরের মানুষের অবিশ্বাসে কি আসে যায়। এরপর ইরার দিকে তাকিয়ে বলে, ঘুমাও, তাহলে দ্রুত সকাল হবে। ইরা ঘুম ঘুম চোখে চেয়ে হেসে বলে, সারা রাত এভাবে নিয়ে থাকবে? তাহলে এক্ষুনি ঘুমাচ্ছি। সৌম্য বোধহয় আবারও একটু হাসলো, বলে, ইরাবতীর হাতের মালিশ আমার বডির প্রিয় খাবার। এবার ইরা কিছুটা শব্দ করে হাসলো। শুনশান রাস্তায় ইরার একটু হাসি, সে কি আওয়াজ। সৌম্য বুক ভরে শ্বাস নেওয়ার মতো করে ইরার হাসির শব্দ শুনলো। ইরা চেয়ে থাকে সৌম্যর দিকে। কত বদলে গিয়েছে সৌম্য। আগে সে সৌম্যর হাত ধরলো, সৌম্য তার থেকে হাত ছাড়িয়ে নিত। আর এখন সেই সৌম্য আশেপাশে সব অবহেলে ফেলে রেখে শুধু তার দিকে ফোকাস করে। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে এপাশ ওপাশ পায়চারি করছে। গতকাল রাতেও ঠিক করে ঘুমাতে পারেনি সে। সন্ধ্যা আসমানি নওয়ানের রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকায়। রান্নাঘর থেকে রান্নার আওয়াজ আসছে মৃদু। বুঝলো আসমানি নওয়ান রান্নায় ব্যস্ত। সন্ধ্যা অরুণের ঘরের দিকে যায়। আকাশ হারিয়ে যাওয়ার পর অরুণ আর অলিভিয়া বাংলাদেশ থেকে যায়নি। দুজনেই তাদের বাসায় থেকে গিয়েছে। অলিভিয়া তার পরিচিত ফ্রেন্ডদের সাথে কই যেন ঘুরতে গিয়েছে, তবে অরুণ আছে। যদিও গতরাতে ঘুমানোর আগে অরুণকে বাসায় দেখেনি। অরুণ মাঝে মাঝে এমন রাত করে ফেরে, কাজ থাকে হয়তো, তাই কেউ বাঁকা চোখে তাকায় না। সন্ধ্যা অরুণের ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ডিম লাইটের আলোয় চোখে পড়ল অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা একবার ভাবলো ঘুরে যাবে, কিন্তু সে শান্তি পাচ্ছে না। গতকালকের ব্যাপার ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাচ্ছে না। যে নাম্বার থেকে তার ফোনে আকাশের দেওয়া ভিডিও আসলো সেই নাম্বার অরুণের কাছে কি করে এলো? ভিডিওটি কি তবে তাকে অরুণ দিয়েছে? সন্ধ্যা এখানে এসে আটকে যাচ্ছে। অরুণের সাথে কথা বলে তবেই ক্লিয়ার হওয়া যাবে। সন্ধ্যা আর পেছালো না। অরুণ থেকে সব শুনে অরুণকে আবারও ঘুমাতে দিবে না হয়। অতঃপর ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালায়। লাইটের আলো মুখের উপর পড়ায় অরুণ চোখ মুখ কোচকায় সামান্য, একটু নড়ে চড়ে উঠে আবার স্বাভাবিক হয়। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে এসে অরুণের মাথার কাছে দাঁড়িয়ে ডাকে, অরুণ ভাইয়া, অরুণ ভাইয়া। অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। আবারও ডাকলো বেশ কয়েকবার। অরুণের কোনো সাড়া নেই। সন্ধ্যা কি করবে বুঝতে পারছে না। চলে যাওয়ার কথা ভাবলেও মন সায় দেয় না। অরুণ তো দুপুরের আগে উঠবে বলে মনে হয় না। তার প্রশ্নের উত্তর তো এখনই লাগবে। সন্ধ্যা কিছু একটা ভেবে সামান্য ঝুঁকে অরুণের ঘাড়ের কাছে এক আঙ্গুল দিয়ে খুঁচিয়ে ডাকতে লাগে অরুণকে। যদিও তার কাছে ব্যাপারটা ভীষণ বিব্রত লাগলো, কিন্তু আবার অতটাও লাগলো না। সৌম্যর পাশের জায়গায় সে অরুণকে অনেক আগেই বসিয়েছিল। গত কমাসে সেই বিশ্বস্তের জায়গাটুকু আরেকটু দৃঢ় হয়েছে। সন্ধ্যা শব্দ করে বলতে থাকে, অরুণ ভাইয়া, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। অরুণ ভাইয়া। হঠাৎই অরুণ ঘুমের ঘরে ডান হাতে খপ করে সন্ধ্যার হাত মুঠো করে ধরে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। হাত সরাতে চাইলেও পারে না। অরুণ শক্ত করে ধরেছে। সন্ধ্যা এবার চেঁচিয়ে ডাকে, অরুণ ভাইয়া। অরুণ ঘুমের ঘরে হাসতে হাসতে হা করে সন্ধ্যার হাত খেয়ে ফেলার ভঙ্গি করে। সন্ধ্যা এবার গলার জোর আরও বাড়িয়ে চেঁচিয়ে ওঠে। আকাশ অরুণের রুম পাস করে যাচ্ছিল। সে মূলত জগিং করতে বেরিয়েছিল। বেলা গড়িয়েছে তাই বাগান থেকে ফিরে ঘরে যাচ্ছিল। পরনে হাতা কাটা সাদা গেঞ্জি, সাদা ট্রাউজার। অরুণের ঘরে চেঁচানোর শব্দ পেয়ে আকাশের পা থেমে যায়। ডান দিকে ঘাড় ফেরা চোখে পড়ে অরুণ সন্ধ্যার হাত ধরে টেনে ধরেছে, আর সন্ধ্যা চেঁচাচ্ছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার হাত অরুণ টেনে ধরেছে, ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। মুহূর্তে শান্ত মুখটায় রাগ হানা দেয়। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। পেশিবহুল দুহাত ফুলে উঠে, সাথে কপালের রগ। ঘরের ভেতর যেতে গিয়ে থমকে গেল অরুণকে উঠতে দেখে। এত জোরে চেঁচানোয় অরুণের ঘুম ভাঙে পুরোপুরি। সে ধরফর করে উঠে বসে ঘুম ঘুম চোখে সামনে তাকায়। সন্ধ্যাকে চেঁচাতে দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আরে সন্ধ্যা, এই সাত সকালে তুমি এভাবে চেঁচাচ্ছ কেন?
সন্ধ্যা হাত মোচড়ায় আর বলে, আমার হাত ছাড়ুন। অরুণ ভ্রু কুচকে তাকায়, চোখ নামিয়ে হাতের দিকে তাকালে দেখলো সে সন্ধ্যার হাত টেনে ধরে আছে। অরুণ কারেন্ট শক খাওয়ার মতো লাফিয়ে উঠে সন্ধ্যার হাত ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, তোমার হাত আমার হাতের মধ্যে কি করে? সন্ধ্যা হাত ছাড়া পেয়ে স্বস্তি পায়, জানে পানি এসেছে বোধহয়। ঘন ঘন শ্বাস ফেলে, যেমন ভয় পেয়েছে তেমনি এত জোরে চেঁচিয়ে হাঁপিয়ে গিয়েছে। অরুণ অনুতপ্ত স্বরে বলে, সরি সন্ধ্যা, আসলে আমি স্বপ্ন দেখছিলাম আমার সামনে খুবই সুস্বাদু একটা ললিপপ। বাচ্চাকালে ফ্রেন্ডের থেকে যেভাবে ছিনিয়ে খেতাম, আজ স্বপ্নেও সেভাবে একজনের থেকে ছিনিয়ে নিয়ে খেতে চাইছিলাম, কিন্তু এটা যে তোমার হাত সেটা বিন্দুমাত্র বুঝতে পারিনি। সন্ধ্যা বিস্মিত হয়, একবার অরুণের দিকে তাকায় তো একবার তার হাতের দিকে তাকায়। তার হাত কোন দিক থেকে ললিপপ লাগে সেটাই ভাবছে। দরজায় দাঁড়ানো আকাশের দৃষ্টি অরুণের দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে অরুণকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। ডান হাতের পাশের দেয়ালের সাথে লাগানো একটা টেবিলের উপরে ফুলদানি পেয়ে সেটা হাতে তুলে নেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে ফুলদানিটা অরুণের বুক বরাবর ছুঁড়ে মারে। এরপর আকাশ আর এখানে দাঁড়ায় না, পথ ঘুরিয়ে বাইরের দিকে পা চালায়। তার মাথায় কি চলছে কে জানে। এদিকে হঠাৎ কোথা থেকে এক ফুলদানি এসে অরুণের বুকে লাগলো। অরুণ সন্ধ্যা কেউই বুঝলো না। অরুণ বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ে গেছে, বেচারা ডান হাতে বুক ডলছে আর কোকাচ্ছে। সন্ধ্যার মায়া লাগলো, সে আশেপাশে তাকে কাউকে খুঁজে পেল না, বুঝলো না এই ফুলদানি কোথা থেকে এসে অরুণের বুকে পড়লো। মেয়েটা অরুণের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনি ঠিক আছেন? অরুণ ধীরে ধীরে উঠে বসলো, বুক মালিশ করতে করতে অসহায় কণ্ঠে বলে, এমনিতেই অনামিকা ছেমরির জন্য হৃদয়ের ভেতর থেকে খান খান হয়ে আছে, এখন আবার কে উপর থেকে হৃদয় ভাঙার জন্য উঠে পড়ে লাগলো রে। ইস! সন্ধ্যা কি বলবে বুঝলো না, বেশ কিছুক্ষণ চুপ থাকলো। অরুণকে শান্ত হতে দেখে সে বলে, ভাইয়া, অরুণ তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা এবার বলে, গতকাল আমি একটা নাম্বারে কল দেওয়ার পর একজন যে আকাশের কণ্ঠ নকল করে কথা বললো, ওই নাম্বারটা কার ভাইয়া? অরুণ খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, নাম্বারটা তো আমারই, গতকাল নতুন সিম কিনেছি, আর আকাশের কণ্ঠ নকল করে জেডি তোমার সাথে ফোন করেছিল সন্ধ্যা, আমি ওর হয়ে সরি। সন্ধ্যার ভ্রু কুচকে যায়। নাম্বারটা অরুণ ভাইয়ার, তাহলে কি ওই ভিডিও অরুণ ভাইয়া পাঠিয়েছিল? সন্ধ্যা বলে, ভাইয়া ওই নাম্বার থেকে আকাশ আর সৌম্য ভাইয়ার বাড়ি ভাঙা সহ তাদের কথার সব ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল গতকাল। ভিডিওটা কি আপনি পাঠিয়েছিলেন? সন্ধ্যার কণ্ঠে বিস্ময়। অরুণ যেন আকাশ থেকে পড়লো, উত্তর দেয়, আমি কেন তোমাকে ভিডিও পাঠাবো? তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে নয়, আমার আগের নাম্বারে, তুমি চাইলে চেক করতে পারো। কথাটা বলে অরুণ তার ফোন সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা সত্যি হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করলো। আসলে অরুণের আগের নাম্বারে হোয়াটসঅ্যাপ। তাহলে এই ভিডিও তাকে কে পাঠালো? অরুণ নিজেও ভীষণ অবাক হলো। সন্ধ্যাকে এই ভিডিও যে পাঠিয়েছে সে নিশ্চয়ই আকাশকে সন্ধ্যার চোখে খারাপ বানাতে চেয়ে, এই জন্য ভিডিওটা পাঠিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কে? অরুণ চিন্তিত কণ্ঠে বলে, সিমটা আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের থেকে নিয়েছিলাম সন্ধ্যা, ও নাকি মাত্রই কিনেছিল, কিন্তু ওর প্রয়োজন নেই তাই আমাকে দিতে চাইলো, আমি না করিনি। আবার একটা জিপি সিম কেনা লাগতো, অনেকদিন হলো কিনবো করে সময় হচ্ছিল না, তাই এই সিমটাই নিয়ে নিলাম। আমি ছেলেটার সাথে কথা বলবো, দেখি কোনো ক্লু পাই কিনা। অরুণ কথাগুলো বলতে বলতে দরজায় চোখ পড়লে ভ্রু কুচকে যায়। আকাশের চোখ মুখ থেকে রাগ উপচে পড়ছে মনে হলো। ডান হাতে মোটা একটা কাঠ। অরুণ ভালো করে খেয়াল করে দেখলো এটা গাছের ভাঙা ডাল। অরুণ আবারও আকাশের মুখের দিকে তাকায়। আকাশ তার দিকে তেড়ে আসছে মনে হলো। অরুণ কারণ না বুঝলেও ভালোই বুঝলো এই আকাশ তার দিকেই আসছে। সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিছানার এক পাশ থেকে ওপাশে নামতে যায়। তার আগে আকাশ বাহাতে অরুণের 3/4 প্যান্ট টেনে ধরে। প্যান্ট নিচের দিকে নেমে আসে অনেকটা। অরুণ চোখ বড় দ্রুত 2 হাতে প্যান্ট টেনে ধরে চেঁচিয়ে বলে, হি আল্লাহ, আমার ইজ্জত গেল, ছাড় ছাড়। আকাশ রাগান্বিত স্বরে বলে, মেয়েবাজি করছিল এখানে? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আমি কেন মেবাজি করব, আমি এসব ছেড়ে দিয়েছি তো। বাল সব ভুলে আমার উপর ঝাল মেটাতে আসে। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। কি হলো, কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝলো না। কিন্তু অরুণের অবস্থার কথা ভেবে বেচারির চোখ বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে অরুণের ইজ্জতের কিছু একটা হবে, তার এখানে থাকা একদমই ঠিক হবে না। সন্ধ্যা দ্রুত জায়গাটা প্রস্থান করার জন্য এক পায়ে এগোতে আকাশ ডান হাতে সন্ধ্যার চুল টেনে সন্ধ্যাকে তার সামনে এনে সন্ধ্যার পিঠটার বুকে ঠেকায়। ডান হাতে রাখা গাছের ডালের অংশটি সন্ধ্যার গলায় চেপে ধরে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, কি হচ্ছিল এখানে? একটা মিথ্যা বলবি তো একদম জবাই করে ফেলবো। আকাশের কাণ্ডে সন্ধ্যা বিস্মিত হয়। মেয়েটা ঢোক গিলছে বারবার, গলায় ব্যথা পাচ্ছে, তবে সেদিকে পাত্তা দিল না। আকাশ এমন কেন করছে সেটাই বোঝার চেষ্টায় আছে সে। ওদিকে অরুণের অবস্থাও নাজেহাল। আকাশ এখনো বাঁ হাতে অরুণের প্যান্ট টেনে ধরে আছে। অরুণ তার প্যান্টে রাখা 2 হাত একবার আলগা করলে বেচারার প্যান্ট খুলে গিরায় এসে ঠেকবে। আসমানি নওয়ান রান্নাঘরে ছিল বিধায় এতক্ষণ অরুণের চিৎকার শুনতে পায়নি। রান্নাঘর থেকে বেরোতে অরুণের ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনে তিনি সেদিকে এগোয়। এর মধ্যে কলিং বেল বেজে উঠলে তিনি এগিয়ে এসে দরজা খুলে দেয়। নিয়াজকে দেখে মৃদু হেসে বলে, ভেতরে এসো বাবা।
নিয়াজকে তিনি নিজেই আসতে বলেছিলেন। কলে কথা হয়েছিল নিয়াজের সঙ্গে। এরপর সন্ধ্যার সাথে ভালোভাবে কথা বলার জন্য নিয়াজকে বাড়িতে আসতে বলেছে। নিয়াজ ভেতরে প্রবেশ করলে তিনি দরজা আটকে দেয়। নিয়াজ অরুণের চেঁচামেচি শুনে বলে, কিছু হয়েছে কি আন্টি? আসমানি নওয়ান অরুণের ঘরের দিকে যেতে যেতে বলে, কি যে বলবো বাবা, দেখি কি হয়েছে, তুমি বসো। তখনই আকাশের রাগান্বিত স্বর ভেসে আসে। নিয়াজ বুঝলো আকাশ আর অরুণের মাঝে কিছু হয়েছে, তাই সে না বসে আসমানি নওয়ানের পিছু পিছু যায়। ঘরের ভিতর এসে আকাশ, অরুণ আর সন্ধ্যাকে এভাবে ত্রিভুজ আকারে দেখে নিয়াজ আর আসমানি নওয়ান অবাক হয়। অরুণ তার প্যান্ট ধরে টানছে আর সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটাচ্ছে। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ কি করছো? ওদের এভাবে ধরে রেখেছো কেন? আকাশ মায়ের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ওরা উল্টাপাল্টা কাজ করছিল, তুমি চুপ করো মা। সন্ধ্যার রাগ হয়। তারা উল্টাপাল্টা কাজ করছিল মানে কি? সন্ধ্যা উপায় না পেয়ে ডান হাত উঠিয়ে আকাশের মুখে খামচে দেয়। আকাশ চোখ মুখ কুচকে নেয়, তার দুহাত ঢিলে হয়ে যায়। সুযোগ পেয়ে সন্ধ্যা দ্রুত আকাশের থেকে সরে আসমানি নওয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। অরুণ তার প্যান্ট টেনে ধরে উল্টো দিকে ভর দিয়ে রেখেছিল ছাড়া পাবার আসে। ওদিকে আকাশও একই সাথে অরুণের প্যান্ট উল্টো দিক থেকে ধরে রেখেছিল। হঠাৎ আকাশের হাত আলগা হয়ে যাওয়ায় অরুণ চটকে গিয়ে বিছানা থেকে একদম মেঝে থেকে ধপাস করে পড়ে যায়। শব্দ পেয়ে সকলে তাকায়। অরুণের অবস্থা দেখে নিয়াজ শব্দ করে হেসে দেয়। সন্ধ্যা নিজেও হাসে। আসমানি নওয়ানের হাসি পেলেও তিনি হাসকে আটকালেন। অরুণ নিয়াজের দিকে কাঁদো কাঁদো মুখে চেয়ে বলে, নিয়াজ শালা তুমি কোন সুখে হাসছো? হ্যাঁ, নিয়াজ কোনো রকমে হাসি আটকায়, বা হাত উঠিয়ে বলে, সরি, তোমার সিচুয়েশনটা অনেক হাস্যকর ছিল। সরি। হ্যাঁ, নিয়াজ কণ্ঠ পেয়ে সন্ধ্যার বাদিকে ফিরে নিয়াজকে দেখে জিজ্ঞাসা করে। কেমন আছেন নিয়াজ ভাইয়া? নিয়াজ উত্তর করে, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তোমার খোঁজ নিতেই আসলাম। ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। সন্ধ্যা ছোট করে বলে সে ভালো আছে। জিজ্ঞাসা করে, কি কথা ভাইয়া? নিয়াজ আর চোখে আকাশের দিকে একবার তাকায়। যে সন্ধ্যার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে চেয়ে আছে। নিয়াজ মনে মনে হাসলো। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, বাইরে এসো, বসে কথা বলি। সন্ধ্যা মাথা নেড়ে এগোয়। আসমানি নওয়ানও সম্মতি দেয়। তিনি তো জানেনই নিয়াজ সন্ধ্যার সাথে কথা বলতেই এসেছে। সে সবাইকে খাওয়ার জন্য যেতে বলে আগে আগে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ানের পিছু পিছু সন্ধ্যা এগোয়, তার পিছু নিয়াজ। আকাশ রাগে ফোঁসফোঁস করতে করতে সন্ধ্যাকে ধরতে এগোয়। তখনই নিয়াজ উল্টো ফিরে আকাশকে এভাবে এগোতে দেখে দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে বলে, আকাশ, কি হয়েছে? আওয়াজ পেয়ে সন্ধ্যাও পিছে ফিরে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁত কিরমির করে বলে, এই বেয়াদব মেয়ের একটা চাপকে ভালো করবো আমি। কথাটা বলে আকাশ নিয়াজকে ধাক্কা দিয়ে সন্ধ্যার দিকে এগুলে সন্ধ্যা রাগান্বিত আকাশকে দেখে গুটিয়ে যায়। সে কি করেছে ঠিক বুঝতে পারছে না। আকাশের ধাক্কা খেয়ে নিয়াজ বাদিকে দুপা সরে যায়। নিজেকে সামলে বলে, সন্ধ্যা তোমার কেউ না আকাশ, তাই ওর ক্যারেক্টার একেবারে লুজ হলেও তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না, রাইট? নিয়াজের কথায় আকাশের পা থেমে যায় একদম সন্ধ্যার মুখোমুখি এসে। যা বলার জন্য মুখ খুলতে নিয়েছিল সেই কথাগুলো গিলে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে সন্ধ্যার দিকে চেয়ে শক্ত গলায় বলে, রাইট, আই হ্যাড নো প্রবলেম, বাট এই বাড়িতে থাকতে হলে ক্যারেক্টার ভালো করতে হবে, আদারওয়াইজ একদম জবাই করে ফেলবো। কথাটা বলেই বাহাতে সন্ধ্যার কাঁধ ধরে সন্ধ্যাকে একটা ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। সন্ধ্যা পড়তে পড়তে দরজা ধরে নিজেকে সামলে নেয়। অবাক হয়ে দেখে আকাশের প্রস্থান। আকাশ কি তার ক্যারেক্টার খারাপ বোঝালো? সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। এটাও দেখার বাকি ছিল। তবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়, ডাকে, সন্ধ্যা। সন্ধ্যা দ্রুত নিজেকে সামলে ধরা গলায় বলে, জি ভাইয়া। নিয়াজ মৃদুস্বরে বলে, তোমার তো খুশি হওয়া উচিত। আকাশ তোমাকে ক্যারেক্টার খারাপ মিন করলেও ও তোমার পাশে কোনো ছেলেকে টলারেট করতে পারছে না। আমাদের সাথে ঘটা ঘটনাগুলো ওর মনে নেই বলে এরকম রিয়াকশন দিচ্ছে, বুঝতে পারছো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে, কিন্তু আকাশ ডিরেক্টলি তাকে ক্যারেক্টারলেস বলে গেল। এতেই সন্ধ্যার ছোট মন ব্যথায় ভরে ওঠে। নিয়াজ আবারও বলে, তোমাকে কিছু সমাধান দিতে এসেছি, চলো বসে কথা বলি। সন্ধ্যা সম্মতি দিয়ে এগোতে নিলে পেছন থেকে অরুণ বলে, কি প্ল্যান করছো তোমরা? আমিও শুনতে চাই। নিয়াজ এগিয়ে এসে অরুণের বেডের উপর বসলো। অরুণও কমফোর্টের ভিতরে ভালোভাবে বসলো। সন্ধ্যা একটা চেয়ার টেনে বসে। নিয়াজ গলা ঝেড়ে বলে, একটা মানুষের স্মৃতি নষ্ট হয়ে গেলেও সে আগে কাউকে ভালোবাসলে সেই অনুভূতি কখনো মরে যায় না, বরং একদম আগের ন্যায় সতেজ থাকে। শুধু সে ধরতে পারে না, ভালোবাসা হৃদয় দ্বারা অনুভব করলেও এসব চালিত হয় মস্তিষ্ক দ্বারা। স্মৃতি ধোঁয়াশা হয়ে গেলেও
আগের ঘটা প্রতিটা ঘটনা মস্তিষ্কে গাঁথা থাকে। তুমি বুঝতে পারছো আমার কথা? সন্ধ্যা ঢোক গিলে বলে। উনি আমাকে এখনো ভালোবাসেন ভাইয়া? সন্ধ্যার কথায় নিয়াজ আর অরুণ দুজনে একটু হাসলো। যদি ভালোই না বাসতো তবে সেই আগের আকাশ হয়েও সে শুধু কয়েকটা থাপ্পড়ের বিনিময়ে সন্ধ্যার এত পাগলামি সহ্য করে যেত। কবেই সন্ধ্যার স্থান মাটির তলায় হতো। কত মেয়ে মরেছে আকাশের হাতে। নিয়াজ সেসব দিকে গেল না, বলে, আকাশ তোমাকে এভাবে দেখলে পছন্দ করত। তুমি যেভাবে কথা বললে ও অনেক প্রভাবিত হতো। এসব কিছু আকাশের সামনে একটু পুনরাবৃত্তি করলে আকাশের কিছুটা উন্নতি হতে পারে, বুঝেছো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে বুঝেছে, বলে, তাহলে ওরা সব মনে পড়বে ভাইয়া? সঠিক কথা বলতে পারবো না, হতে পারে আবার উল্টো রিয়াকশনও হতে পারে, বাট তোমার চেষ্টা করতে হবে। আকাশ গত 4 মাস কাউকেই মনে করতে পারেনি, তবে যেদিকে সামনে থেকে দেখে মনে হচ্ছে মাঝে মাঝে চিনত, আবার কখনো চিনত না। এসব ধীরে ধীরে সব সামনে পড়েছে। সন্ধ্যা মন দিয়ে শুনল নিয়াজের কথা। নাক ডাকার শব্দ পেয়ে সন্ধ্যা সামনে তাকায়। নিয়াজও বাদিকে ফিরে দেখল অরুণ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে নাক ডাকছে। নিয়াজ আর সন্ধ্যা একে অপরের মুখ চাচাই করে হেসে ফেলল। সন্ধ্যা চেয়ার থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।